চুপ কথারা ধূপ জ্বালিয়ে কার প্রতীক্ষায় রত, চুপ কথারা ধূপ জ্বালিয়ে কার প্রতীক্ষায় রত, যে যায় সে আসে না ফিরে, সারে না বুকের ক্ষত। কালের মতোই মনের মানুষ আসে না ফিরে ফিরে, জাগরণেই নিশি যাপন স্মৃতির সে নদী তীরে। একমুখী প্রেম গুমরে মরে রাতের পর রাত, বাকি পথের বাকি জীবন যেন অতল গভীর খাত। আলো আর লাগে না ভালো, জাগে শুধু হাহাকার, সেই চুপ কথাদের কবরে শুধুই গহন অন্ধকার। বিলীন আজ এ চোখের জ্যোতি যেন মরা ইলিশের চোখ, তিন কাল গিয়ে আছে এক কাল, আজ সঞ্চয় শুধু শোক। ভাঙা পায়া চেয়ারের ঠাঁই যেমন হয় চিলে কোঠাতে, উচ্চারিত হয় না এ নাম তার সে রঙিন ঠোঁটেতে। কালে কালে কালের ছাপ ফুটে ওঠে দেহ মনে, দিন তোর শেষ কে যেন হায় বলে যায় কানে কানে। আরো বলে যেন তবে আর কেন, আশা গেছে দিশ জল। অনেক হয়েছে থাম এবার থাম, উড়িয়ে সে গাছে হবে না ফল। হতাশগ্রস্ততার ক্ষেত্রে মনে হচ্ছে কবিতাটা নাকি আশা নাকি আশঙ্কা? আসলে আমাদের জীবনটি কিন্তু এই আশা আর আশঙ্কার একটা দোলচালের ভিতরে আমরা প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু অবধি চলি। জন্মটা যদিও বা স্থির করা যায়, মৃত্যু কিন্তু স্থির নয়। তবু তার ভেতরে এই আশা হতাশার জীবনের শত্রুতার ভেতরে রূপকথারা চুপ করে থাকে। ব্যাপারটা একটু অন্যরকম ভাবে মনে হলো না? রূপকথা যদি চুপ করে থাকে তাহলে জীবনের সমস্ত রূপকেই, জীবনের যে কোনো সময়ে, যে কোনো বয়সে, যে কোনো ভাবনার, যে কোনো অনুভবে তার রূপকে খুঁজে পাওয়া যায়। আর সেই রূপকে খুঁজে পাওয়ার জন্যই কিছু মানুষ শুধুমাত্র নীরবে তার নিজের মতন করে ওই রূপকথাতে, চুপ কথাতে নিয়ে আসেন। রূপকথা হয় চুপ কথাতে একটু অন্যরকম, অন্য ভাবনা। আজকে আমাদের সাথে রয়েছেন এইরকম রূপের সন্ধানী এক মানুষ তো আমরা সবাই, অর্থাৎ নতুন করে রূপের সন্ধানী মানুষ বলা যাতে কি আর আধিক্যতা রইল বা বটে। হ্যাঁ, আধিক্যতা তো বটেই। তার কোনো তিনি কবি, তিনি কবিতা লেখেন তার নিজের মতন করে, তিনি কবিতা লেখেন সমাজের জন্য, তিনি কবিতা লেখেন তার নিজের আত্মদর্শনের জন্য, তিনি কবিতা লেখেন অবাণিজ্যিকভাবে, তিনি কবিতার বই কোনো বিক্রয় করেন না। তার কবিতার সূত্রতায়, জীবনের সূত্রতায় তিনি কিছু মানুষকে সচেতন করার এমন একটি জায়গাতে পৌঁছে নিয়ে গিয়েছেন, তারা পিত্তেশ করেন আবার নতুন কবিতা আসছে তো। এহেন বহেমিয়ান কবি, তিনি লিখেই চলেন। প্রচুর সম্মাননা, প্রচুর বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তি, এই সমস্ত তাকে খুব বেশি যে নাড়া দেয়, অন্তত সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তিনি এগুলোকে খুব বেশি পাত্তাও দেন না, তিনি তার মতন করে লেখেন এবং ঠিক বলেছেন, ঠিক ভাবছেন, চুপ করে থাকতেই ভালোবাসেন। ওই যে শুরু করেছিল রূপকথারা চুপ থাকুক, তিনি রূপের খোঁজ করেন, জীবনের ভালোবাসার রূপ, জীবনের ভালো লাগার রূপ, জীবনের ভালো লাগার সংস্কৃতি। আজকে আমাদের অতিথি, আমাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, কবি অভিজিৎ কুমার মালাকার। নমস্কার অভিজিৎ দা, আমাদের নমস্কার। একটা দর্শন, একটা ভাবনা, কবি কবিতা লিখবেন, এটা আর নতুন কথা কি? কবি তো কবিতাই লিখবেন। আপনাকে তার গীতিকার বলিনি, আপনাকে তার পেইন্টার বলিনি, আপনাকে কবি দিয়েই শুরু করতে হলো। আসলে কবি দিয়ে আমাকে শুরু করতেই হলো আমাদের এই আড্ডাতে, তার কারণ আপনি তো জানেন, এবং আমাদের এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এসেছেন, যারা এই একদম নীরবে আপনাদের মতন কাজটা করেন। আসলে আপনিও আপনার ক্ষেত্রে সরাসরি বলছি, একটু লুকিয়ে থাকতে বেশি ভালোবাসেন। লুকিয়ে থেকে কি একটু বড় বেশি রূপের সন্ধান করতে পারা যায় কবিতা? জীবনে এই ধরনের ক্রিয়াকর্মে একটু নিশ্চুপে নীরবে থাকাই শ্রেয় মনে হয়। ক্রিয়েটিভিটি তো ক্যাওসের মধ্যে হয় না। ক্রিয়েটিভিটির জন্য একটু নীরবতা, নির্জনতা হিসাবেই প্রয়োজন। আর একটা কথা তো আপনি বললেনই যে যশের ব্যাপার, যশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ওসব নিয়ে আমি চিন্তাও করতে চাই না। আমি একটু আড়ালে থাকতে চেয়েছি, চিরকাল আড়ালেই থেকেছি।
হয়তো এখন এ নিয়ে কেউ তেমন কোনো সাড়া নেই, কোনো জানেও না যে আমি বই লিখি, কবিতা লিখি, বহু মানুষ জানে না, কিন্তু তাতে কিছু ফারাক পড়ে না। কিন্তু বহু মানুষ জানে, জানে জানে এপার বাংলা থেকে ওপার বাংলার বেশি আমি সেটাই বলছি। পরিচিতিটা বেশি আছে। আমি এইখানে অভিজিৎ দা আপনার সাথে আমার মানে ম্যারাথন আড্ডা হয়, সেক্ষেত্রে আপনি আমি আপনাকে যদি বলি আপনি খুব চুজি তা কিন্তু না, আপনি সব রকমের পড়েন, সব রকমের লেখালেখি করেন, কিন্তু আপনার লেখার ভিতরে আপনি কিন্তু প্রত্যেকটা পড়তে যে কবিতাটা আমি পড়লাম একটু দীর্ঘ কবিতা, কিন্তু প্রত্যেকেই 4 লাইন করেই হচ্ছে, এবং প্রত্যেকটা 4 লাইনের ভেতরে প্রথম লাইন এবং শেষ লাইনের ভিতরে একটা অদ্ভুত একটা কিন্তু সেতু বন্ধন কিন্তু রয়ে গিয়েছে। দর্শনের ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে কবিতা কিভাবে নিজেকে নিজের মতন করে এগিয়ে নিয়ে যেতে পারে? আসলে আমি যেটা চেষ্টা করছি, মানে আমার যে মানসিকতা, আমি প্রত্যেকটা কবিতাতে বা প্রত্যেকটা লেখায় আমি একটা সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে তো অবক্ষয়ের যুগ, সবই তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। আমি চেষ্টা করেছি এই সমাজটাকে কিছু মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসুক, কিছু ভালো হোক, সেই জন্য আমার প্রত্যেকটা লেখার মধ্যে একটা মেসেজ আছে। প্রত্যেকটা কবিতার মধ্যে, কোনোটার মধ্যে সামাজিক কোনো মেসেজ আছে, কোনোটার মধ্যে প্রেম নিয়ে কথা আছে। দেখুন, আমরা যদি সবাই প্রেমের পূজারী হই না, তাহলে পৃথিবীটা এমনি বদলে যাবে, সব সভ্যতাটা এমনি বদলে যাবে। এই জন্য আমার কবিতার অধিকাংশ হচ্ছে প্রেম পর্ব। মানুষের অন্তর যদি পরিশ্রুত হয়, শুদ্ধ হয়, তাহলে আমাদের সমাজ অটোমেটিক বদলে যাবে। আমার প্রত্যেকটা লেখায় এই ধরনের একটা মেসেজ সবসময় থাকে, একটা দর্শন, একটা জীবন দর্শন। যে কোনো লেখায় দেখবেন, প্রতিবার লেখাগুলো ওই প্রসঙ্গে পরে আসবে আছে দেখি। কোনো লেখা হয়তো কোনো কারোর বিরুদ্ধেও যায়, কিন্তু সত্য তো সত্য, সত্যকে তো স্বীকার করতেই হবে। সাদাকে সাদা আর কালোকে কালো, এই বলার অভ্যাসটা আমার বড়। আমি আমার জীবন এই 61 বছর রানিং এখন চলছে, আমি সোজা কথা চিরকাল সোজা করে রয়েছি। আমার অপোজিটে যিনি আছেন তিনি হয়তো অনেক বড় মাপের মানুষ, তবুও আমার যেটা উচিত মনে হচ্ছে, যেটা সত্য কথা, সেটা আমি তাকে সামনাসামনি সোজাসুজি। না, কিন্তু ধরুন এখানে অভিজিৎ দা অনেক বড় মাপের মানুষ হয়তো আপনার নিরিখে, কিংবা উল্টো দিকে আপনার অনেক ছোট মাপের মানুষ থাকলে কি আর বলবেন না? তা তো নয়। আসলে আপনি যে ব্যাপারটা বলতে চাইছেন যে জীবন দর্শনের যে আদর্শ বোধ, সেই আদর্শ বোধ থেকে আপনি বিচ্যুত হতে চান, তাই তো? কবিতা লেখার ক্ষেত্রে যেটা সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। কবিতা একটা নির্দিষ্ট আবরুকে নিয়ে এগোয়, একটা অলংকারকে নিয়ে এগোয়। কবিতা কিন্তু খুব সহজেই কতগুলো শব্দের বিন্যাস নয়, কতগুলো অক্ষরের বিন্যাস নয়। এই সময় এসে দাঁড়িয়ে আপনার অনেক কবিতা খুব সংক্ষিপ্ত, 4 লাইন 6 লাইন 4 লাইন 6 লাইন, বিশেষ করে 4 লাইনের ক্ষেত্রে ব্যাপার আছে, এবং সেখানে প্রচুর অন্তমিলের বিষয়টাও আছে। ওই যে সমাজ দর্শন, সমাজকে বদল করব, এই বদলের স্বপ্ন তো কবিরাই দেখবেন, সৃজনশীল মানুষরাই তো দেখবেন, তাদের চোখ দিয়ে আবার আমরা স্বপ্ন দেখি, তারা তো আমাদের স্বপ্নের কাজল বলিয়ে দেয়। মনে হয় কি যে এই স্বপ্নটা, বদলটা বদলাতে এগোচ্ছে, আপনি ভাঙতে এগোচ্ছেন, নাকি আপনি ভাঙতে পারছেন না, আরো আপনার অনেকটা বেশি এগোনো প্রয়োজন? ভাঙার চেষ্টা, এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আজ না ভাঙলো কাল ভাঙবে, অচল আয়তন আজ না ভাঙলো কাল ভাঙবে। কিছু মানুষের পরিবর্তন হচ্ছে, এই প্রজন্মে হচ্ছে, কিছু মানুষের নেক্সট প্রজন্মে হবে। এরকম ভাবেই পরিবর্তন তো অবশ্যম্ভাবী, পরিবর্তন আসবেই। আমাদের বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস যদি দেখেন, ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, তাহলে আমরা এইভাবেই এগিয়েছি। কিন্তু ধরুন যে সময়ের ভেতরে যে একজন লেখক, একজন সৃজনশীল মানুষ বা একজন কবি, তিনি তো সমকালকে স্পর্শ করেন। আপনি সমকালকে স্পর্শ করছেন, কিন্তু সমকালের চিহ্ন কিন্তু আপনার থাকছে। আজ থেকে 25 বছর আগে বাদে যে কবিতা আপনার এখনের যে লেখা যে কবিতা যে পাঠক পড়বেন, তিনি কিন্তু এই কালটাকে, সময়টাকে ধরবেন, সেটা পারছেন। ওটা যেরকম একটা ব্যাপার। আবার কিছু কবিতা চিরকাল, তাদের সময়ের পরিমাপে তাদেরকে বাধা যায় না, সেটা ঠিকই। কিন্তু ধরুন সময়ের পরিমাপে বাধা না গেলেও
অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে মানে একটা সর্বাঙ্গীন সর্বজনীন একটা সূত্রতার কথা বোধহয় সেখানে বলে। কিন্তু ধরুন অনেক সময় যেটা হয় যে আজ থেকে অন্তত 40 বছর আগের কথাও যদি আমি বলি, তাহলে সে সময় সমাজের যে স্থিরতা বা অস্থিরতা ছিল, তখনকার সৃজনশীল মানুষরাও বলতেন সমাজটা বড্ড অস্থির, সমাজটাকে একটু পরিবর্তন করা প্রয়োজন। আবার আপনি এই সময়তে সেও বলছেন, আবার আপনার পরবর্তী, আমি এটুকু শিওর, আবার পরবর্তী কয়েক দশকের কবিরাও তারাও কিন্তু এই কথাগুলোই বলবেন। তাহলে এই চিরকালীন পরিবর্তন স্বপ্ন পরিবর্তনকামী কবিরাই খালি করে যাবেন? শুধু কবিরা কেন করবে না, আরো সমাজে আরো অন্যান্য শ্রেণী অনেক মানুষ আছে হ্যাঁ, যারা আছে। বিবৃতি হ্যাঁ, আড়ালে থেকে সমাজ মঙ্গলের জন্য কাজ করে যান, আছে। তবে লেখা চিরকালীন এই কারণেই হয়, ধরুন বিপ্লব, বিপ্লব তো একই জিনিস। আজ থেকে ধরুন 500 বছর আগেও যা বিপ্লবের যে ধারা ছিল, ঠিক ঠিক এখনো সেই, এগুলো কোনো পরিবর্তন হয় না। কোনো কোনো মানে কিছু কিছু জিনিস থাকে সেগুলো সার্বিক, এটা কালের, এগুলো কালের এসে চেঞ্জ হয় না। আপনি বিপ্লবের কি চেঞ্জ বলুন, আপনি লড়াই চাই, এটা তো সেই মানে মানব সভ্যতার আদির থেকে যখন সভ্য হয়েছে মানুষ হ্যাঁ, তখন থেকে মানে মানে এই জায়গাটা বুঝতে, সেটা হলো মানে এই যে ধরুন এই যে লড়াই চাই, এই শব্দটুকুর ভেতরে একটা অদ্ভুত স্পন্দন আছে। এই অদ্ভুত এই স্পন্দনটার শুধু বিষয়টা বদলে যাচ্ছে, তাই তো? রূপটা বদলে যায়, রূপটা বদলে যায়, এই কিন্তু রূপটা থিম বদলায় না। মানে ঠিক। এবং ওই অনুভবতাটা সূত্রটা সেইভাবে থাকে। কবি কিন্তু লেখক বা সৃজনশীল মানুষ, তিনি সেই, আমি আগেও বলেছিলাম, তিনি সেই অনুভবতাটা নিয়েই কাজটা করেন, এবং এই অনুভবতাটা নিয়ে কাজটা করতে করতে, লিখতে লিখতে তিনিও কিন্তু বদল হন, তিনিও কিন্তু বদল হতে হতে কিন্তু তিনিও আস্তে আস্তে এগিয়ে যান। কিন্তু অভিজিৎ কি বদলাতে পারলেন? অভিজিৎ কি তার লেখার ভেতরে নিজেকে শুধরাতে পেরেছেন, পরিমার্জিত করতে পেরেছেন? অনেক সময় অনেকভাবে একজন সৃজনশীল মানুষকে তার নিজের মতন করে তাকেও পরিমার্জিত হতে হয়, পরিশোধিত হতে হয়। এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের এই পর্বের অতিথি বিশিষ্ট কবি, লেখক এবং আমাদের খুব প্রিয় মানুষ, সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, অভিজিৎ কুমার মালাকার। অভিজিতের যেটা বিরতির আগে কথা হচ্ছিল, দেখুন নিজেকেও কিন্তু বদল করা প্রয়োজন। শুধু আপনি পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে, পরিবর্তন প্রয়োজন, বদল দরকার সব বলছেন, কিন্তু নিজে পরিবর্তিত হচ্ছেন না। এইটাও কিন্তু আমরা, প্রিয় দর্শক, আমি কাউকে ছোট করছি না, আমার দৃষ্টতা নেবেন না, এটা আলোচনা সূত্রে আসছে। এটাও কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু পরিবর্তিত হননি, হতে পারছেন না। কিভাবে দেখবেন? দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা বিশেষ প্রয়োজন। সভ্যতা এইভাবে এগোয় না। কেউ যদি রিজিড হয়ে থাকে তাহলে তার বিশেষ উত্তরণ হয় না, বিশেষ ডেভেলপমেন্ট হয় না। কারণ এই জগতে সকলের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে। একদম যিনি একদম অতি সাধারণ মানুষ, তার কাছ থেকেও আমার অনেক কিছু শিক্ষণীয়। ঠিক। যিনি একদম উচ্চ পর্যায়ে আছেন, তার কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষণীয়। এই বিষয়ে আমি একটা কথা বলি, কবিতা লিখতাম আমি, পাঠ্যপুস্তকের কবিতা ছাড়া কোনো কবি সঞ্চয়িতা বা কোনো কবিতার বই আমি কখনো পড়িনি, অথচ আমি কবিতা লিখি। তো এই লেখাতে আমার কিছু অজ্ঞতা তো ছিল, ছন্দ তাল এইসব বিষয়ে আমার কোনো নলেজই ছিল। তো এই লেখালেখির ব্যাপারে উপার বাংলার একজন অধ্যাপক, উনি নঈম শামীম খান, উনি আমাকে মেসেঞ্জারে নক করেন যে আপনি লিখছেন, আপনার লেখায় ভাব এত ভালো কিন্তু ছন্দের ত্রুটি থেকে যাচ্ছে, আপনি কি এই ব্যাপারে কিছু কখনো কেউ আপনাকে অ্যাডভাইস করেন? বললাম না, আমার তো এই কোনো নলেজও নেই, আর আমি জানিও না এইগুলো। বললাম আমি আপনাকে হেল্প করবো, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে হেল্প করবো।
এইগুলো হচ্ছে এরকম, উনি আমাকে কিছু লেখা পাঠাতে থাকবে। তো সেই লেখার পরে প্রথম যে 4টে ভলিউম পাবলিশড হয়ে গেছিল, যা গেছে গেছে, তারপরের ভলিউমগুলো আমি পাবলিশ করা স্থগিত করে দিলাম। দিয়ে উনি যে ওনার কাছ থেকে যে নলেজটা আমি নিলাম, যা শিখলাম, সেগুলোতে আমি কিছুটা পরিশোধন করার চেষ্টা করলাম। অর্থাৎ কিনা এইটাই কিন্তু একজন লেখক এবং পাঠকের একটা, দেখুন তিনি কিন্তু আপনাকে সম্পাদিত করে দিলেন। সম্পাদিত করে দেওয়া মানে কিন্তু আসলে শেষ পর্যন্ত উপকৃত হলেন আপনি, ওই যে পরিশোধিত, ওই পরিমার্জিত হয়ে যাওয়া। কিন্তু লিখতে লিখতে আমি আপনার নিজের ক্ষেত্রে আমার দুটো জিনিস যেটা আমার মনে হয়েছে। প্রথম কথাটা খুব সরাসরি বলছি, আমরা না এই আধুনিক কবিতা, উত্তর আধুনিক কবিতা, এই সমস্ত কথা বলতে বড্ড বেশি অভ্যস্ত হয়ে পড়েছে, অন্তত বিগত কয়েকটা দশক ধরে। তো এইটার ভেতরে আবারও প্রিয় দর্শক আমার দৃষ্টতা নেবেন না, এটা প্রাসঙ্গিক ক্রমে আমরা বলছি। সেটা হলো যে এই আধুনিক কবিতা বা উত্তর আধুনিক কবিতার ক্ষেত্রে তার যে প্রকরণ ভেদ, তার যে নিয়ম কানুন, তার যে উপস্থাপনের শৈলী, এই ব্যাপারে নানা রকম দ্বিমত আছে, নানা রকম বিতর্ক আছে। আপনার কবিতার ক্ষেত্রে আমি যেটা দেখছি যে সেটা হলো যে কিছুটা সনাতনী ভাবনার একটা বিষয়, এটা হলো এক। আর দ্বিতীয় যেটা হচ্ছে চিরন্তন বাংলা কবিতার যে চিরন্তন যে অহংকার বা অলংকার, সেটা হলো অন্তমিল। অন্তমিলের কবিতা লেখা কিন্তু খুব কঠিন। অন্তমিল মানে একটা ছন্দ, একটা অন্যরকমভাবে এগিয়ে যাওয়া। এইটাকে কিভাবে সম্ভবপর হলো বলুন তো? মানে এই ব্যাপারটাকে একটা দুটো কবিতা তো নয়, অসংখ্য বলুন, 15টা বলেন। কবিতা লেখার শুরুটা আমার জীবনে খুব একটা অদ্ভুত ভাবে। আমি তখন স্কুলে পড়ি, তো আমার বন্ধু জাস্ট রাস্তার ওপাশেই তার বাড়ি, ওই দুপুরবেলা চলে যেতাম তার কাছে। তার একদিন গিয়ে দেখলাম বন্ধু কি লিখছে, তখন আমি সম্ভবত 7-এ পড়ি। তা আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিস? কবিতা লিখছি। শিখবি? হ্যাঁ, দেখ কিরকম ভাবে মিলাতে হয়, ও একটা লেখা আমাকে লেখা। ও এরকম? তাহলে আমি বলি, আমি বাড়ি এসে একটা কবিতা লিখি। স্কুল ম্যাগাজিন সেই সময় প্রসেস হচ্ছিল, আমি ওই লেখাটা স্কুল ম্যাগাজিন দিলাম। আমার বন্ধুও দিল, বন্ধুর লেখা ছাপা হলো না, আমারটা ছাপা হলো। ওই হচ্ছে আমার লেখার সূত্রপাত। মানে দেখুন, ওই বন্ধুর কাছ থেকে কিন্তু মানে আবার যা প্রাপ্তি, মানে এটা তো এই জীবনে আমার কি বলবো, সেটা এই স্বীকৃতি তার প্রাপ্য। মানে আমাকে যে এই রাস্তায় নিয়ে এসছে আমার ওই বন্ধু। আসলে যেটা হয় ব্যাপারটা হচ্ছে অনেকটা জন্মগত, জানেন তো? হ্যাঁ, আমি তো বললাম, আমি হ্যাঁ এটা ঠিক, এটা আপনি যেটা বললেন ব্যাপারটা অনেকটা জন্মগত, নিজের তাগিদ, নিজের শেখার অনুভবের একটা শত্রুতা। প্রতিবাদের কথা যখন অভিজিৎ দা আসছে, প্রতিবাদের বিষয়কে নিতে ভাবতেই হয়। যে কোনো ক্ষেত্রেই প্রতিবাদী মানুষ যদি না থাকি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে আদর্শগতভাবে বিচ্যুত হয়ে যাব। শুধুমাত্র সারাদিনের মতো বেঁচে থাকাটাই একটা জীবন নয়, এবং প্রতি মুহূর্তে সমর্থনটাও একটা জীবন নয়। যে কোনো ব্যাপারেই শুধু সমর্থন সমর্থন সমর্থন। বিষয়টাকে একজন কাব্যের লোক হিসেবে, একজন কবি হিসাবে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রতিবাদ ছাড়া কবিতা হয় না, কবির অস্তিত্ব নেই। শুধু প্রেম দিয়ে যেন জগৎ চলবে না, আপনাকে সমাজে থাকতে হবে। তো সমাজের জঞ্জাল তো আপনাকে পরিষ্কার করতে হবে না? হ্যাঁ, সেই জন্য প্রতিবাদের ব্যাপারটা আপনার থাকবেই। আমার অনেক কবিতা, প্রতিবাদী কবিতা আছে, সেটা অনেক বড় বড় লিডারের এগেনস্টে যায়, কোনো কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে যায়। আমি যেগুলো নাম বলবো না, কারণ যারা সত্য সেটা তো অস্বীকার করা যাবে না। কিছুদিন আগে ওই ডাক্তারদের নিয়ে একটা সমস্যা হচ্ছিল, ডাক্তার আমাদের দিন ধরে অনশন করছিল। ওই সময় আমি ওই প্রতিবাদী কবিতা লিখেছি। অনেক কবিতা আছে, কিন্তু কোন কোন ধর্মে আছে এখন খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু প্রতিবাদী কবিতা প্রচুর আছে। এই যে নিয়ম করে কবিতা লেখা, মানে কবিতাটা আপনার একটা নিয়মের ভেতরে পড়ে। আপনি জানালে এত কবিতা লেখা সম্ভব নয়। এই যে নিয়ম করে কবিতা লেখা, কবিতা কি লেখেন না কবিতা আপনার কাছে আসে, ব্যাপারটা কি বলুন তো? এটা একটু বড় দরকার, খুব ইন্টারেস্টিং। কবিতা আমি লিখি কখন, সেটা হচ্ছে আমি তো অফিসে 27 বছর চাকরি করছি। 27 বছর আমার কোনো সময় ছিল না, মানে আমি এতই ব্যস্ত ছিলাম অফিসে। আমি অফিসে গেলে আর আমার এই দিকটা পুরোটা পিছনটা এরিয়াস, আর অফিস ছেড়ে বাড়ি আসবে তখন অফিসটা এরিয়াস। মানে আমি এই পলিসিতে খাওয়া দাওয়া করে রাত্রে শুতে গিয়ে আমার কবিতার ভাবনা থাকলে তো কবিতা হয় না। কিন্তু যেটা সবথেকে মজা, সেটা হচ্ছে ধরুন আমি অফিস যাবো, স্নান করছি,
তখন একটা শব্দ মনে হলো, একটা লাইন মনে হলো, ওইটাই কিন্তু কবিতার জন্ম। কবিতা আক্রমণ করলো একদম, মানে ও আমি লিখি না, আমি আপনাকে বলছি আমি কবিতা লিখি না, আমাকে কেউ একজন লেখায়, তিনি একটি শব্দ বা একটি লাইন আমার ভিতরে দিয়ে দিলেন। মানে মানে ওই ওই একটি শব্দ বা একটি লাইন বা একটি ভাবনা সেটা প্রথিত হলো, আর সেটাকে ফুলে ফলে বিকশিত করলেন আপনি, তাই তো? এবার সারাদিন আমার ওই লাইনটা মাথায় থেকে গেল। আমি যখন রাত্রে শুতে গেলাম 11টার সময়, তখন মোবাইলে আবার এমনও হয়েছে, ধরুন আমি রাত্রে আমার ঘুম খুব কম, খুবই কম, মানে এভারেজ 3 ঘন্টা, তো অনেক দিন মানে হালকা ভীষণ তন্দ্রার মধ্যে অনেক কবিতা আসে, যেদিন আমি লিখি সেগুলো থেকে যায়, যে ঘুম ঠিক আছে ভগবান লিখবো, বা আমি যেটা তারপরে কবিতাগুলো থেকে গেল। কিন্তু যদি আমি না লিখলাম, পরে ঘুমিয়ে পড়লাম, সেই কবিতার মৃত্যু হয়ে গেল। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। সেটা কিন্তু আর কখনো স্মরণ আসবে না। এই যে মানে সময় আমি যেটা একটু আগে আপনি বলছিলেন, তবুও আপনি বিভিন্ন লেখকের লেখা পড়েন না যে একেবারে আপনি তা নন, কিন্তু ধরুন কবিতার না আঙ্গিক বদল, উপস্থাপন, অলংকার, এই সমস্ত কিছু না বিভিন্ন সময় বিভিন্নভাবে বদলে গেছে মানে এই বদলটা কারা করছেন, কিভাবে করছেন, তার থেকেও বড় কথা হচ্ছে কেনই বা করছেন। কবিতা তো আমার একটা নির্দিষ্ট অনুভবের সূত্র, সেই অনুভবের সূত্রতে যদি আপনি আঘাত দিতে পারেন বা সক্ষম হন, তাহলে সেই কবিতা আমার কাছে অন্তত সার্থক। এই বিষয়ে একটা কথা, এটা খুব ইন্টারেস্টিং। যখন ওই অধ্যাপক প্রফেসর নঈম শামীম খান, উনি যখন আমাকে গাইড করলেন, আমি যখন কবিতা লেখার গ্রামারটা পেলাম, ওটা পাওয়ার পর একটা সমস্যা দেখা গেল, কবিতা লেখার যে ফ্লোটা ছিল ওটা আসছে, হারিয়ে যাচ্ছে। মানে এত বাধ্যবাধকতার মধ্যে কবিতা জন্ম হতে পারে না। মানে আপনি ব্র্যাকেটে ঢুকে গেলেন। তখন কি করলাম, ওটাকে বাইপাস করলাম, যেভাবে কবিতা আসতে না, পরে সেগুলোকে আমি সংশোধন করার চেষ্টা করলাম, অথবা যেটা করলাম আমি নতুন ধারা, নতুন আঙ্গিক, আমি এটাই বলতে চাইছিলাম। আমি দেখলাম ওখানে যা যা পদ্ধতিতে আছে, আপনার কবিতার ক্ষেত্রে কিছু নতুন, এটাই আমি বলতে চাচ্ছিলাম, নতুন কিছু আঙ্গিক আপনি তৈরি করতে পেরেছেন। আপনি সমস্ত কবিতা পড়বেন, আপনি দেখবেন বহু নানান আঙ্গিকে কবিতা লেখে। কিন্তু একজন মানুষ, একজন সৃষ্টিশীল মানুষ, তিনি তো এককভাবে এগোতে পারেন না, কখনোই না। তার পারিপার্শ্বিক কথা তাকে যদি ঠিক মতন করে তার নিজস্ব পথটাকে তৈরি করার সাহস, বড় ভয়, ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা, এই সমস্ত যদি না দেন, তাহলে তিনি কিন্তু তার মতন করে এগোতে পারেন না। সেই পথ কিন্তু খুব মসৃণ হয় না, বরং বন্ধু হয়। অভিজিৎ দার স্ত্রীও, তিনিও অত্যন্ত গুণী মানুষ। খুব স্বাভাবিকভাবে এই অভিজিৎ দার কবিতার পথ চলার যে পথ, সেই পথের একজন নেপথ্য দর্শক এবং একজন নেপথ্য চাকরি তো বটেই। আমরা তার কথা একটু শুনবো, তারপর আমরা আবার ফিরে আসছি অভিজিৎ দার কাছে। নমস্কার, অভিজিৎ মালাকার, আমি ওয়াইফ। ওনাকে আজকে বিগত আমাদের বিবাহ জীবন হচ্ছে 26 বছর, কিন্তু তার আগে 9 বছর থেকে চিনি, এবং আমাদের চেনাটাই কিন্তু কবিতা দিয়ে। আমাদের লাভ ম্যারেজ এবং প্রেমপত্র হয়, আমারটা হয়ে গেছিলো প্রেম কবিতা, এবং কবিতা দিয়ে লিখেই উনি আমায় চিঠি দিতেন, পত্র থাকতো না। তাই কবিতা আর উনি একাকার। আমি তখন থেকেই জানি যে কবিতা ওনার রক্তে। হ্যাঁ, সুযোগ সুবিধা হয়নি, কারণ সংসার, ধর্ম, চাকরি, সন্তান, মানুষ, এই করতে করতে কিছুটা থিতিয়ে গেছিল। তারপরে আবার লিখতেন, বরাবর লিখতেন, এবং লেখার জন্য ওনার কিছু চাই না, সময়ও চাই না। ওই বলা যায় বাথরুমেও লিখতে পারে, ট্রেনে যেতে যেতেও লিখতে পারে, ঘরে বসেও লিখতে পারে, এবং তার জন্য কোনো উপকরণও চাই না। চোখের সামনে যা দেখলো, যা মনে হলো, সাথে সাথে লেখা হয়ে গেল। আর এটা একটা ট্যালেন্ট ওনার। কবি হলে একটা নিস্তব্ধ জায়গা চাই আমার, আওয়াজ চাই না, এই চাই, ও চাই, এইসব কিছু নেই। আর লেখাটা শুরু হয়েও শেষ পর্যন্ত হতে পারেনি, সে যা বললাম ওই সংসার ধর্মে।
তারপরে এখন থেকে উনি 2015 থেকে বলতে গেলে উনি কন্টিনিউ লেখাটা শুরু করেন এবং বই বেরোনো ছাপা করেন। এবং এই যে বই উনি ছাপিয়েছেন, ওনার মানসিকতা এটা নয় যে বইটা বের করে আমি বাণিজ্যিক কিছু করব। এটা ওনার যেমন লোকের একটা হবি হয়, ঘুরে বেড়ায় পাহাড়ে পর্বতে ট্রেকিং করে বেড়ায়, ওনার এটাই হবে যে কিন্তু পাঠকের কাছে এটা তুলে ধরা। আর সর্বোপরি বাংলা ভাষাটা আমাদের হারিয়ে যাচ্ছে। আমার মেয়েদেরও আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, বলবো না যে আমরা পড়াইনি, ওটা আবশ্যিকভাবে চলে আসছে, পড়ানোটা দরকার হয়ে পড়ছে, কিন্তু তার মধ্যেও যেন আমাদের মাতৃভাষাটা বেঁচে থাকে। আমরা ইংলিশ পড়ি, ইংলিশ মিডিয়ামে পড়ি, বড় বড় জায়গায় যাই, কিন্তু মাতৃভাষাটাকে বাঁচিয়ে, এটা ওনার একটা প্রচেষ্টা। কেমন লাগলো আমাদের? ভালো লাগলো, মন্দ লাগা, সব কিছু মিলিয়ে, সব ভাবনা মিলিয়ে আপনাদের সাথে একটা যুক্ত থাকবে। অভিজিৎ দা, নমস্কার তো থাকবেই, তার সাথে সাথে ওই যে ভাবনাটা, রূপকথাটা চুপকথা হয়ে রইল না, অর্থাৎ আপনার এই ভাবনা রূপটাও কিন্তু এতক্ষণের আড্ডায় চুপকথা নয়, রূপকথা হয়ে রইল। কবিতা কেন লিখি? কবিতা লেখার মূল কারণ হচ্ছে নিজের ভালো লাগা। প্রত্যেক মানুষের একটা ভালো লাগার জায়গা থাকা দরকার আছে। আর একটা জিনিস খুব ভীষণভাবে প্রয়োজন, এটা যদি আমরা সবাই পালন করে চলি তাহলে সমাজটা একদিন না একদিন বদলে যাবে। এটা কি? প্রত্যেক মানুষের উচিত সমাজকে কিছু দেওয়া, যে কোনো উপায়। আপনি একটা গাছ লাগান, যার যেমন ক্ষমতা সেইভাবে কিছু একটা সমাজকে দেয়া প্রত্যেকের উচিত। আপনার যদি ক্ষমতা থাকে আপনি কবিতা লিখবেন, দরকার হলে 4 লাইন লিখবেন, গান লিখবেন, একটা গাছ লাগাবেন, একটা দুস্থ মানুষকে সাহায্য করবেন, কিছু একটা করবেন। শুধু আহার নিদ্রা কামে জীবন যাপন করা নিরর্থক। প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক পাঠক পাঠিকার কাছে আমার একটি অনুরোধ, আপনারা শুধু নিজের জন্য না, অপরের জন্য কিছু ভাবুন, কিছু করুন। নমস্কার।